আমাদের আজকের ভিডিও কেমিস্ট্রি ফার্স্ট পেপার রসায়ন প্রথম পত্র এক্সক্লুসিভ সাজেশন নিয়ে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? তোমরা জানো কেমিস্ট্রি ফার্স্ট পেপারে টোটাল 4টা চ্যাপ্টার আছে শর্ট সিলেবাস অনুযায়ী। এখান থেকে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই চ্যাপ্টার 2 থেকে 2টা সিকিউ, চ্যাপ্টার 3 থেকে 3টা সিকিউ এবং চ্যাপ্টার 4 থেকে 2টা সিকিউ এবং চ্যাপ্টার 5 থেকে একটা সিকিউ চলে আসে। আবার এমসিকিউর জন্য একইভাবে চ্যাপ্টার 2 থেকে 7টা এমসিকিউ সাধারণত আসে, চ্যাপ্টার 3 থেকে 8টা, চ্যাপ্টার 4 থেকে 7টা এবং চ্যাপ্টার 5 থেকে 3টা এমসিকিউ চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে মোটামুটি আইডিয়া পেয়ে গেলে কোন চ্যাপ্টার থেকে কয়টা সিকিউ এবং এমসিকিউ চলে আসে। তাহলে চলো এবার আমরা চ্যাপ্টার ওয়াইজ কি পড়তে হবে এগুলা দেখি। এই চ্যাপ্টার ওয়াইজ সাজেশনের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন বোর্ড সৃজনশীলগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোন এমসিকিউগুলো গুরুত্বপূর্ণ, বই থেকে কি পড়তে হবে এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। প্রথমে আসি চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 গুণগত রসায়ন বা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। এই চ্যাপ্টার থেকে দেখা যায় মাত্র 6টা টপিক থেকে ঘুরে ফিরে 2টা সৃজনশীল চলে আসে। টপিক নাম্বার 1 হচ্ছে দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল, টপিক নাম্বার 2 হচ্ছে দ্রাব্যতা গুণফল ও আয়নিক গুণফলের সম্পর্ক এবং টপিক নাম্বার 3 হচ্ছে আয়ন শনাক্তকরণ বা ক্যাটায়ন অ্যানায়ন শনাক্তকরণ। দেখা যায় এই 3টা টপিক থেকে এক সেট কোশ্চেন চলেই আসে। আর টপিক নাম্বার 4 হচ্ছে কোয়ান্টাম সংখ্যা ও ইলেকট্রন বিন্যাস, টপিক নাম্বার 5 শক্তির তুলনা, ভিন্ন শক্তি স্তরে, বিভিন্ন শক্তি স্তরের শক্তির তুলনা, তরঙ্গ দৈর্ঘ্যের তুলনা, এগুলো আর কি। টপিক নাম্বার 6 হচ্ছে বোর ও রাদারফোর্ড পরমাণুর তুলনা, এটা একটু কম ইম্পর্টেন্ট, তবে দেখা যায় 4 থেকে 6 এই 3টা টপিক থেকে আর এক সেট কোশ্চেন চলে আসে। তাহলে চ্যাপ্টার 2 থেকে এই 6টা টপিক থেকে 2 সেট কোশ্চেন চলে আসবে ইনশাআল্লাহ। চ্যাপ্টার 2 এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নগুলো হলো 2023 সাল এবং 2022 সালেরগুলা তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটি চ্যাপ্টারের ক্ষেত্রে। এখন কোন সৃজনশীলগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি বলবো, তোমরা 2023 সাল থেকে রাজশাহী বোর্ড, যশোর বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড পড়ো, ভালো করে বুঝে করার চেষ্টা করবা। একই টাইপের অঙ্ক বারবার করার দরকার নেই, একটা অঙ্ক একবারই করবা। যেরকম ধর দ্রাব্যতা গুণফল নিয়ে একটা অঙ্ক করলে বাকিগুলো আর করার দরকার নেই, বুঝে করবা, তাহলে দেখবে একটা অঙ্ক করলে বাকিগুলো হয়ে গিয়েছে। তাহলে 2023 সাল থেকে রাজশাহী বোর্ড, যশোর বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড করবে। 2022 সাল থেকে ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড এবং বরিশাল বোর্ড করতে হবে। 2021 সাল থেকে ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড এবং বরিশাল বোর্ড করবা। 2019 সাল থেকে রাজশাহী বোর্ড আর যশোর বোর্ড করবা। আচ্ছা, এখান থেকে কোনগুলা করবা? বললাম একই অঙ্ক বারবার করার দরকার নেই, একটা টাইপের একটা অঙ্ক একবারই করবা আর বাকি অঙ্কগুলা একবার একটু দেখে যাবা। চ্যাপ্টার 2 থেকে ক এবং খ এর জন্য গুরুত্বপূর্ণ হলো এই ক খাগুলা, যেগুলো 7 স্টার দেওয়া আছে সবুজ কালি এবং লাল কালি দিয়ে। A+ পাওয়ার জন্য এবং ভালো নাম্বার পাওয়ার জন্য ক খ ভালো করে পড়ার বিকল্প নাই। তোমরা অনেকেই ক খ ভালো করে পড়ো না, তাই লাস্ট টাইমে এই কয়টা ক খগুলো ভালো করে দেখে যাও। চ্যাপ্টার 3 মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, পিরিয়ডিক প্রপার্টিজ অ্যান্ড কেমিক্যাল বন্ডিং অফ এলিমেন্টস। এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি 3 সেট সৃজনশীল চলে আসে। এই চ্যাপ্টারে 6টি মোস্ট ইম্পর্টেন্ট টপিক আছে, এই 6টা টপিক থেকে নর্মালি এই 3 সেট সৃজনশীল চলে আসে। টপিক নাম্বার 1 হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম, যেখানে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা এবং এদের ব্যতিক্রম। টপিক নাম্বার 2 হচ্ছে স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক কম বেশি হবার কারণ, ফাজারের নীতি এবং সমযোজী বৈশিষ্ট্যের ক্রম। টপিক নাম্বার 3 যৌগের ভৌত অবস্থা ব্যাখ্যা করো, যেমন ধরো পানি তরল কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয়, সিলিকন ডাইঅক্সাইড কঠিন, পোলার সমযোজী, অপোলার সমযোজী, এগুলো ব্যাখ্যা করতে বলে। এই 3টা টপিক থেকে একটা কিংবা 2টা সৃজনশীল চলেই আসে। টপিক নাম্বার 4 হচ্ছে সংকরণ বা সংকরণ হাইব্রিডাইজেশন। টপিক নাম্বার 5 হচ্ছে ডি ব্লক মৌল বা অবস্থান্তর মৌল বৈশিষ্ট্য, জটিল যৌগ সৃষ্টি ব্যাখ্যা, রঙিন যৌগ সৃষ্টি ব্যাখ্যা, লিগেন্ড। টপিক নাম্বার 6 হচ্ছে কোনটি অধিক অ্যাসিড ধর্ম বা ক্ষার ধর্ম প্রদর্শন করে, অথবা অ্যাসিড ধর্ম বা ক্ষার ধর্মের ক্রম। এখানের টপিক নাম্বার 4 থেকে 6 পর্যন্ত একটা সৃজনশীল তো অবশ্যই আসবে, 2টা সৃজনশীলও পেয়ে যেতে পারো। এই চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নগুলো হলো 2023 সাল থেকে দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, রাজশাহী বোর্ড এবং ঢাকা বোর্ড করতে হবে। 2022 সাল থেকে রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড করবা। 21 সাল থেকে ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, দিনাজপুর বোর্ড এবং যশোর বোর্ড করবে। 19 সাল থেকে যশোর বোর্ড এবং বরিশাল বোর্ড করবে। এই সৃজনশীলগুলোর মধ্যে বেশ কয়েকটা সৃজনশীল দেখবে রিপিট হয়েছে, গ কিংবা ঘ, ওগুলো কিন্তু করার দরকার নাই। যেগুলো একটু নতুন মনে হয় তোমার কাছে কিংবা যেগুলো পড়া হয় নাই কিংবা করা হয় নাই, ওগুলো তোমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা। এই চ্যাপ্টার থেকে ক খ এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই ক খগুলা।
এখানকার এই কখাগুলো যদি ভালো করে পড়তে পারো, দেখবে বেশ কিছু সৃজনশীলের গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর কিন্তু তোমরা অনেক সহজেই করতে পারবে এই ক এবং খগুলোর সাহায্যে। এবার আসি চ্যাপ্টার 4 রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জেস। এখান থেকেও তোমরা জানো 2 সেট সৃজনশীল প্রশ্ন চলে আসে। টপিক নাম্বার 1 হচ্ছে পিএইচ কিংবা আলফা নির্ণয় করো, অথবা মিশ্রিত দ্রবণের পিএইচ নির্ণয় করো। টপিক নাম্বার 2 হচ্ছে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, অর্থাৎ সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচে কোনো পরিবর্তন হবে কিনা এটা ব্যাখ্যা করতে বলে। তাহলে এই দুইটা টপিক থেকে নর্মালি এক সেট সৃজনশীল চলে আসবে ইনশাআল্লাহ। টপিক নাম্বার 3 হচ্ছে মিশ্রিত দ্রবণের প্রকৃতি অম্লীয় নাকি ক্ষারীয়। টপিক নাম্বার 4 হচ্ছে কেপি এবং কেসি সাম্য দ্রব্যকের রাশিমালা প্রতিপাদন করো, অথবা কেপি কিংবা কেসি নির্ণয় করো। টপিক নাম্বার 5 হচ্ছে লাশ হাতিলের নীতির সাহায্যে তাপহারী তাপোত্তেতিক বিক্রিয়া বিভিন্ন প্রভাবকগুলা বা নিয়ামকগুলা ব্যাখ্যা করো। টপিক নাম্বার 3 থেকে 5 পর্যন্ত এক্সেস সৃজনশীল চলে আসে। চ্যাপ্টার 4 থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নগুলো হলো 2023 সাল থেকে ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড এবং দিনাজপুর বোর্ড পড়তে হবে। 2022 সাল থেকে রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড এবং বরিশাল বোর্ড পড়তে হবে। 2021 সাল থেকে চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড পড়বা। 2019 সাল থেকে ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড এবং বরিশাল বোর্ড পড়তে হবে। এই চ্যাপ্টারেও দেখবা অনেকগুলো সৃজনশীল প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছে একই রকম টপিক থেকে। তাহলে তুমি একটা টপিক থেকে একটা অঙ্ক ভালো করে করবা, বাকি অঙ্কগুলো একবার একটু দেখে যাবা কীভাবে করতে হবে, কারণ প্রসেসগুলো সবগুলো একই এবং বেসিকগুলো সবগুলো সৃজনশীলের জন্য একই। সো তোমরা একটা সৃজনশীল ভালো করে করলে বাকিগুলো 3-4টা সৃজনশীল অনায়াসে সলভ করতে পারবা এখান থেকে। চ্যাপ্টার 4 এর জন্য এই ক এবং খগুলা বেশ গুরুত্বপূর্ণ, এখান থেকে গ নাম্বার কোশ্চেনও চলে আসে। সো এই ক এবং খগুলো একটু ভালো করে পড়ে ফেলবা। চ্যাপ্টার 5 কর্মমুখী রসায়ন, এখান থেকে নর্মালি এক্সেস সৃজনশীল চলে আসে। নর্মালি দুইটা টপিক হচ্ছে আমাদের সিলেবাসের মধ্যে, যেমন ধরো এক হচ্ছে ভিনেগার প্রস্তুতি করতে হবে, আখের রস থেকে ভিনেগার প্রস্তুতি অথবা ইথানল থেকে ভিনেগার প্রস্তুতি, এটা আসে। আর 2 নম্বর টপিকটা হচ্ছে ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল। দেখা যায় এই দুটা টপিক থেকেই একটা সৃজনশীল অনেক সহজেই চলে আসে। এখান থেকে টপিক নাম্বার 3 হচ্ছে লবণ, চিনি, সরিষার তেল এবং গ্লুকোজের সাহায্যে খাদ্য সংরক্ষণ কৌশলটা ব্যাখ্যা করা শিখবে, একটু দেখে রাখবে এই টপিকটা। টপিক নাম্বার 4 হচ্ছে খাদ্যের নিরাপত্তা, অণুজীবের হাত থেকে খাদ্যকে রক্ষা, খাদ্যের পর্যাপ্ততা, খাদ্যের উৎপাদন, সংরক্ষণ, এগুলো একটু দেখতে পারো। টপিক নাম্বার 5 হচ্ছে খাবার, কৌটাজাতকরণ, ফরমালিন ব্যবহার, এগুলো একটু দেখতে পারো। এখান থেকে বোর্ড প্রশ্ন পড়বা 2023 সাল থেকে ঢাকা বোর্ড এবং বরিশাল বোর্ড, এবং 2022 সাল থেকে রাজশাহী বোর্ড এবং কুমিল্লা বোর্ড। আর চ্যাপ্টার 5 এর জন্য এই ক এবং খগুলা বেশ গুরুত্বপূর্ণ, এগুলো এমসিকিউ এর জন্য বেশ গুরুত্বপূর্ণ, এগুলো একটু দেখে নিও। এই হলো কেমিস্ট্রি ফার্স্ট পেপারে কমপ্লিট সাজেশন। আশা করছি এখান থেকে তোমরা তোমাদের এইচএসসি পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। এবার আসি তোমাদের পড়ালেখার স্ট্র্যাটেজিটা কেমন হবে। তোমরা যারা 90+ পেতে যাচ্ছ তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে, তোমরা অবশ্যই বোর্ড পরীক্ষায় চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 থেকে অ্যান্সার করার চেষ্টা করবা। চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 4 থেকে চেষ্টা করবা 4টা সৃজনশীল দিতে এবং চ্যাপ্টার 3 থেকে একটা সৃজনশীল অ্যান্সার করা। আর যারা শুধুমাত্র A+ পেতে যাচ্ছ তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে, তোমরা চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 5টা ভালো করে প্র্যাকটিস করবা, এখান থেকে অনায়াসে 6টা সৃজনশীল কমন পেয়ে যাবা। আর যারা শুধুমাত্র পাস করতে যাচ্ছ তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে, তোমরা চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 5 এই দুইটা চ্যাপ্টার ভালো করে ফেলো, এখান থেকে সৃজনশীল অ্যান্সার করা অনেক সহজ। অথবা চ্যাপ্টার 3 কিংবা চ্যাপ্টার 5ও পড়তে পারো পাস করার জন্য। আর এমসিকিউ এর জন্য আলটিমেট সাজেশন হলো 2022 সাল এবং 2023 সালে বোর্ড কোশ্চেনগুলো বুঝে বুঝে সলভ করার চেষ্টা করো, সকল বোর্ডের জন্যই একই সাজেশন। প্রত্যেকটি চ্যাপ্টার থেকে বিস্তারিত কোন টপিকগুলো থেকে সৃজনশীল প্রশ্ন আসবে এগুলা আমাদের ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে এই ভিডিওর কমেন্টে পেয়ে যাবা। আশা করছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারবা। এবার সবগুলো টপিকের একটু বিস্তারিত কীভাবে কোশ্চেন হতে পারে এগুলো একটু জেনে নিই। প্রথমে আমরা চ্যাপ্টার 2 এর বিস্তারিত টপিকগুলো জেনে নিই। এখন আসি যে 6টা টপিক বললাম এখান থেকে কোন টাইপের কোশ্চেন চলে আসে। যেমন ধরো টপিক নাম্বার 1 থেকে দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতাকে এস দ্বারা প্রকাশ করা হয় কেএসপি, দ্রাব্যতা গুণফল, তাহলে এখান থেকে দ্রাব্যতা বা দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে বলতে পারে। অথবা কি পরিমাণ দ্রব্য বা লবণ ক্লাসিত হবে, এটা বেশ গুরুত্বপূর্ণ। আবার এখান থেকে সময়ায়ন প্রভাবে ব্যাখ্যা করা আসতে পারে। তারপর একটা গ্রাফ বা লেখচিত্র দিয়ে দিল যেখান থেকে তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস বা বৃদ্ধির বর্ণনা করতে বলে। গ্লোবাল লবণ হইতে পারে, সিলভার ক্লোরাইড হইতে পারে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হইতে পারে, এরকম আর কি। তারপরে ঘনমাত্রা গ্রাম পার লিটারে হিসাব করতে বলতে পারে। তারপরে একইভাবে
টপিক নাম্বার 2 থেকে দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফলের সম্পর্ক। এখান থেকে কি জানতে চাইতে পারে যে মিশ্রিত দ্রবণ অধিক্ষিপ্ত হবে কিনা এটা নির্ণয় করো, অথবা দ্রবণের প্রকৃতি কিরকম হবে, সম্পৃক্ত হবে নাকি অসম্পৃক্ত হবে নাকি অদক্ষেপ পড়বে। তারপর লাস্ট ইয়ারে আর একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল এসেছিল, এখান থেকে সম্পৃক্ত দ্রবণ করতে কি পরিমাণ অতিরিক্ত লবণ যোগ করতে হবে। এটাও কিন্তু দ্রাব্যতা গুণফল ও আয়নিক গুণফলের সম্পর্কের মধ্যে পড়েছে। আর টপিক নাম্বার 3 ছিল আয়ন শনাক্তকরণ, ক্যাটায়ন শনাক্তকরণ আসতে পারে অথবা অ্যানায়ন শনাক্তকরণ আসতে পারে। এখান থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে পটাশিয়াম ফেরোসায়ানেট, ফেরিসায়ানেট, তারপরে অক্সালিক অ্যাসিড, এই টাইপের বিক্রিয়াগুলো এবং কালারগুলো তোমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করবা। আয়রন আয়ন শনাক্তকরণ, কপার আয়ন শনাক্তকরণ, ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ, এগুলো দেখা যায় বেশি চলে আসে। তাহলে টপিক নাম্বার 1 থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দ্রাব্যতা বা দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে বলতে পারে, আর টপিক নাম্বার 2 থেকে বলবে যে মিশ্রিত দ্রবণ অধিক্ষিপ্ত হবে কিনা। এই দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই তিনটা টপিকের মধ্যে। এবার আসি টপিক নাম্বার 4, কোয়ান্টাম সংখ্যা ও ইলেকট্রন বিন্যাস। এখান থেকে যদি সহজ কোশ্চেন করে তাহলে তোমাকে জানতে চাইবে নির্দিষ্ট কক্ষপথ বা সর্বশেষ কক্ষপথের সর্বোচ্চ অরবিটাল সংখ্যা নির্ণয় করো, অথবা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো, এটাও আসতে পারে। অথবা আর একটা জিনিস আসতে পারে ইলেকট্রন বিন্যাস ও ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, এটা হচ্ছে আহ্বান নীতি অনুসারে অথবা হুন্ডের নীতি অনুসারে ব্যাখ্যা করো। তাহলে আহ্বান নীতি অনুসারে তোমরা তো জানো N+L ফর্মুলা, আর হুন্ডের নীতি অনুসারে বিপরীত স্পিন, একই স্পিন, এগুলো একটু ব্যাখ্যা আকারে পড়ার চেষ্টা করবা। আর এই টপিক থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পলির বর্জন নীতি। 4টা কোয়ান্টাম সংখ্যা কখনোই একই হবে না একই পরমাণুর 2টা ইলেকট্রনের ক্ষেত্রে, তাহলে এইটা হচ্ছে পলির বর্জন নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায়, এটা একটু ভালো করে পড়বা, বেশ গুরুত্বপূর্ণ। তারপর এবার আসি টপিক নাম্বার 5, শক্তির তুলনা ভিন্ন শক্তি স্তরের জন্য। তোমাকে বিভিন্ন শক্তি স্তর দিয়ে দিবে, K11 আকারেও দিয়ে দিতে পারে, অথবা 1, 2, 3, 4 এরকম ভিন্ন কক্ষপথও দিয়ে দিতে পারে। তাহলে এখান থেকে বা শক্তি তুলনা করতে বলতে পারে, যেরকম ধরো তৃতীয় কক্ষপথ আর চতুর্থ কক্ষপথের শক্তির তুলনা করতে বলতে পারে। তারপরে আবার কোন শক্তি স্তরের শক্তির পরিমাণ বেশি হবে, তুমি 2টা শক্তি স্তরের শক্তি বের করার পরে শক্তি 2টা তুলনা করবা বা পার্থক্য করবা। তারপর ব্যাসার্ধের তুলনা আসতে পারে, আর এর সূত্রটা মুখস্থ করতে হবে। তারপর তরঙ্গ দৈর্ঘ্যের তুলনাও আসতে পারে, যে রিডবার্গ ধ্রুবক দিয়ে যে মিউ বার ইকুয়ালস টু 1/λ ইজিক্যাল টু RH ইন্টু জেড স্কোয়ার ইন্টু 1/n স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখন জেড স্কোয়ারটা সবসময় ইউজ করা হয় না, জেড স্কোয়ারটা ইউজ করা হবে শুধুমাত্র হাইড্রোজেন ছাড়া অন্য যে কোনো পরমাণুর ক্ষেত্রে, লিথিয়াম আসতে পারে, বেরিলিয়াম আসতে পারে, এরকম আর কি। তারপরে একইভাবে বোরের ভরবেগে কৌণিক ভরবেগের সূত্রটা মুখস্থ রাখতে পারো। তারপরে আরেকটা বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে গিয়ে বর্ণালী কি বর্ণের হবে, অথবা বর্ণালী দৃশ্যমান হবে কিনা, অথবা কোন অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্য বা রশ্মি দেখা দিবে। এটার ক্ষেত্রে আমরা 1/λ ইজিক্যাল টু RH ইন্টু জেড স্কোয়ার 1 ওই ফর্মুলাটা ইউজ করব। তারপরে এখান থেকে আরেকটা জিনিস জানতে চাইতে পারে আয়ার এবং ইউভি রশ্মির ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে এবং কৃষিক্ষেত্রে এগুলো ব্যবহার আসতে পারে। বেশ সহজ কোশ্চেন, এগুলো একটু ব্যাখ্যা আকারে পড়ার চেষ্টা করবে। আর টপিক নাম্বার 6, বোর ও রাদারফোর্ডের পরমাণুর তুলনা। এখান থেকে স্বীকার্য আসতে পারে, বোর ও রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্য, পরমাণু মডেল দুইটির সাফল্য কে বেশি সফলতা অর্জন করেছে, আবার বোর এবং রাদারফোর্ড পরমাণু মডেল দুইটার সীমাবদ্ধতা, এগুলো একটু পার্থক্য আকার পড়ার চেষ্টা করবা, তাহলে দেখবে ইজি হয়ে গিয়েছে। তাহলে এই চ্যাপ্টারের সামারি হলো যে বোর্ড কোশ্চেনগুলো বললাম এইগুলা তোমরা বুঝে বুঝে করার চেষ্টা করবা। এখান থেকে একই অঙ্ক বারবার করার দরকার নাই, দেখবা দ্রাব্যতা গুণফল থেকে কয়েকটা অঙ্ক আছে, কিন্তু এগুলা থেকে একটা কি 2টা প্র্যাকটিস করবা, বাকিগুলো এমনি দেখে যাবে কোশ্চেনটা কীভাবে হয়ে থাকে। তারপরে একইভাবে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 5-6টা টপিক বললাম এই চ্যাপ্টার থেকে, যেগুলো থেকে প্রায় প্রতি বছরই কোশ্চেন আসে, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবা। তারপর এমসিকিউর জন্য বলবো 2021, 22 এবং 23 সালে বোর্ড কোশ্চেনগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, বুঝে বুঝে করার চেষ্টা করো, তাহলে দেখবে কেমিস্ট্রি ক্ষেত্রে 90% এমসিকিউ এখান থেকে কমন পেয়ে গিয়েছো। আর যারা বই পড়তে যাচ্ছ বা বোর্ড বই পড়তে যাচ্ছ তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে, এখন বোর্ড বই পড়ার টাইম একেবারেই কম, কিন্তু তবুও যদি পড়তে চাও তাহলে আমি সাজেস্ট করবো তোমরা বোর্ড বইয়ের যে লাইনগুলো বোল্ড করা আছে অর্থাৎ গাঢ় করে দেওয়া আছে ওইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো বা মুখস্থ করার চেষ্টা করো, এটা এখন কার্যকরী হবে। পুরোপুরি রিডিং পড়ার সময় একেবারেই নেই, তোমরা যতটুকু সম্ভব ওই বোল্ড করা লাইনগুলো মুখস্থ করার চেষ্টা করো। আর আমি যে টপিকগুলো বললাম এইগুলা থেকে এমসিকিউ কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। এছাড়াও চ্যাপ্টার 2তে বেশ কিছু ছক আছে, এগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবা। যেরকম ধরো কোন সময় কোন কোয়ান্টাম সংখ্যাগুলো আবিষ্কার হয়েছে, তারপরে আবার ওই যে ইউভি রে, আইআর, ভিজিবল রশ্মি, এদের একটা ছক আছে। রেখা বর্ণালী সিরিজটি একটু মনে রাখার চেষ্টা করবা, বামার, প্যাশ্চেন, এই সিরিজটা একটু মনে রাখার চেষ্টা করবা। তাহলে এই হলো চ্যাপ্টার 2 এর কমপ্লিট সাজেশন। আশা করছি এখান থেকে ইনশাআল্লাহ সৃজনশীল এবং এমসিকিউ কমন পেয়ে যাবা। এবার চ্যাপ্টার 3 থেকে বিস্তারিত টপিকগুলো জেনে নেই। যেরকম ধরো 1 নম্বর টপিক ছিল পর্যাবৃত্তীয় ধর্ম, এখান থেকে আয়নীকরণ শক্তি বা বিভব কিংবা এদের ব্যতিক্রমটা আসে। যেরকম ধরো বেরিলিয়াম, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন,
সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার এগুলোর কিন্তু আয়নীকরণ শক্তি ক্রমটা ব্যাখ্যা করতে বলে, অথবা প্রথম আয়নীকরণ শক্তি দ্বিতীয় আয়নীকরণ শক্তির তুলনায় আসতে পারে। তারপর ইলেকট্রন আসক্তি এবং এদের ব্যতিক্রম আসে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ক্ষেত্রে, এবং তড়িৎ ঋণাত্মকতা এদের ক্রমটা জানতে চায় তোমার পরীক্ষায়। এবং পরমাণুর আকার এবং মৌলের সম্ভাব্য ইলেকট্রন বিন্যাস কিন্তু এখান থেকে নির্ণয় করা যায় অনেক সহজে। সো এটা হলো টপিক নাম্বার 1। টপিক নাম্বার 2 থেকে স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক কম বেশি বা এদের ক্রমটা নির্ণয় করতে বলে। আবার ফাজারের নীতির সাহায্যে ক্যাটায়ন এবং অ্যানোনের আকার তুলনা করতে বলে। সমযোজী বৈশিষ্ট্যের ক্রম, যেমন ধরো পটাশিয়াম ব্রোমেট এবং ক্যালসিয়াম ব্রোমেটের মধ্যে কোনটা বেশি সমযোজী, অথবা সোডিয়াম অক্সাইড, সোডিয়াম ফ্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এদের মধ্যে কে অধিক সমযোজী, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, বেরিলিয়াম ক্লোরাইড কে বেশি সমযোজী, অথবা গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক হ্রাসবৃত্তি এদের সাহায্যে ব্যাখ্যা করো। কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়, এটা ব্যাখ্যা করতে বলে। ক্লোরাইড যৌগের আর্দ্র বিশ্লেষণের ক্রম আসতে পারে, লবণের গলনাঙ্কের ক্রম, যেরকম ধরো সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ব্রোমাইড কাদের সিরিয়াল আগে পরে হবে। গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কের ক্রম, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এগুলো আসে, এবং কোনটি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, পানি এবং হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস, অথবা হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ফ্লোরাইড এদের মধ্যে কোনটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, সিরিয়ালটা জানতে চাই। তারপর টপিক নাম্বার 2তে ছিল ভৌত অবস্থা ব্যাখ্যা করো বলে, যে পানি তরল কিন্তু কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, মিথেন গ্যাসীয় কেন, সিলিকন ডাইঅক্সাইড, সোডিয়াম সালফেট কঠিন কিন্তু হাইড্রোজেন সালফেট গ্যাসীয়, এবং পানি তরল। একইভাবে পানি পোলার কিন্তু হাইড্রোজেন সালফাইড অপোলার কেন, হাইড্রোজেন বন্ধন কিভাবে দ্রাব্যতাকে প্রভাবিত করে, হাইড্রোজেন বন্ধনটি আন্তঃআণবিক আকর্ষণ বল দ্বারা ব্যাখ্যা করো। অ্যামোনিয়াম ক্লোরাইডে কতটি বন্ধন গঠন করে, সমযোজী বন্ধন ব্যাখ্যা করতে বলে। সালফার মলিটিতে কতটি বন্ধন আছে। টপিক নাম্বার 4 সংকরণ বা সংকর অরবিটাল, এখান থেকে সংকরণ এক হওয়া সত্ত্বেও বন্ধন কোণের ভিন্নতা কারণ ব্যাখ্যা করতে বলে। মিথেন গ্যাস, অ্যামোনিয়া, পানি এবং pH3 এর মধ্যে অ্যামোনিয়াম আয়ন, হাইড্রোজেন সালফাইড, কার্বন টেট্রাক্লোরাইড, মিথেন, ইথেন, কার্বন ডাইঅক্সাইড, পানি এদের সংকরণটা ব্যাখ্যা করতে বলে। টপিক নাম্বার 5 ডেভেলপ মৌল থেকে অবস্থান্তর মৌল কেন বলা হয়, জিঙ্ক এবং স্ক্যান্ডিয়ামকে কেন অবস্থান্তর মৌল বলা হয় না, আয়রন, কপার, ক্রোমিয়ামকে কেন অবস্থান্তর মৌল বলা হয়, জটিল আয়ন বা জটিল যৌগ সৃষ্টি ব্যাখ্যা করতে বলে। কপার, আয়রন, ক্রোমিয়াম এদের ব্যাখ্যা করতে বলে বিভিন্ন যৌগের সাহায্যে। রঙিন যৌগ প্রদর্শন করে কিনা কিংবা কোনটি রঙিন যৌগ প্রদর্শন করে, এদের ক্ষেত্রে কপার ক্লোরাইড অথবা কপার এবং স্ক্যান্ডিয়াম কোনটি রঙিন যৌগ গঠন করবে, আয়রন, জিঙ্ক কোনটি রঙিন যৌগ গঠন করবে, একই টাইপের কোশ্চেন। কপার সালফেট, জিঙ্ক সালফেট কোনটি রঙিন যৌগ গঠন করবে। তারপর আরেকটা বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন, প্যারাচম্বকীয়, ডায়াচম্বকীয় এবং ফেরোম্যাগনেটিক বৈশিষ্ট্য কিনা, যেমন ধরো জিঙ্ক ক্লোরাইড এবং আয়রন ক্লোরাইডের মধ্যে প্যারাচম্বকীয় বৈশিষ্ট্য দেখা যায় আয়রন ক্লোরাইডে। তারপর একইভাবে ফেরিক সায়ানাইড এবং ফেরাস সায়ানাইডের মধ্যে ফেরাস সায়ানাইডের ডায়াম্যাগনেটিক বৈশিষ্ট্য দেখা যায়। টপিক নাম্বার 6 ছিল কোনটি অধিক অ্যাসিড ধর্ম এবং ক্ষার ধর্ম প্রদর্শন করবে, যেমন অ্যামোনিয়া এবং pH3 এর মধ্যে কোনটি অধিক ক্ষার ধর্ম প্রদর্শন করে। PCl5 গঠিত হলেও NCl5 কেন গঠিত হয় না, কপার সালফেট দ্রবণ অম্লধর্মী কেন, কোনটি অধিক অম্লধর্মী প্রদর্শন করে। ফসফরাস অক্সাইড, ক্লোরিন অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার গঠন ব্যাখ্যা করতে বলে। এবার আসি চ্যাপ্টার 4 থেকে বিস্তারিত টপিকগুলা। টপিক নাম্বার 1 ছিল পিএইচ এবং পিওএইচ নির্ণয় করো। এখান থেকে আলফা, কে এবং সি নির্ণয় করতে বলতে পারে, সি বা ঘনমাত্রা, কে বিয়োজন ধ্রুবকটা নির্ণয় করতে বলতে পারে, অথবা হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা নির্ণয় করো। আবার একইভাবে মিশ্রিত দ্রবণের পিএইচ এবং পিওএইচ নির্ণয় করো। টপিক নাম্বার 2 ছিল বিভিন্ন ধরনের বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, কোনটি বাফার দ্রবণ হিসেবে কাজ করবে এগুলা ব্যাখ্যা আসতে পারে টপিক নাম্বার 2 থেকে। টপিক নাম্বার 3 ছিল মিশ্রিত দ্রবণের প্রকৃতি অম্লীয় নাকি ক্ষারীয়, অথবা মিশ্রিত দ্রবণের প্রকৃতি কেমন হবে, রাশিয়া বোর্ড 22 এটা পেয়ে যাবা। টপিক নাম্বার 5 হচ্ছে কেপি এবং কেসি নির্ণয় করো। এখান থেকে আলাদা করে কেপি কিংবা কেসি নির্ণয় করতে বলতে পারে, অথবা কেপি এবং কেসি এর রাশিমালা প্রতিবেদন করতে পারে, অথবা পুরো একটা বিক্রিয়া দিবে, ওই বিক্রিয়া থেকে তোমাকে কেপির রাশিমালা অথবা কেসির রাশিমালা বের করতে হবে। তারপরে কেপি কেসির সাহায্যে মোট চাপ কিংবা ঘনমাত্রা নির্ণয় করতে বলতে পারে। চাপের পরিবর্তনে বিয়োজন মাত্রা অপরিবর্তিত হয়, এটা চট্টগ্রাম বোর্ড 22 পেয়ে যাবা।
এরপরে টপিক নাম্বার 5 লাসেতেলের নীতি ছিল, যেখানে তাপোৎপত্তি এবং তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা, চাপ, প্রভাব, ঘনমাত্রা প্রভাবটা ব্যাখ্যা করতে বলে। আর একটা বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন রাশি বোর্ড 2023-এ এসেছে, সর্বোচ্চ উৎপাদ পেতে শর্তসমূহ কি, এটা ব্যাখ্যা করতে বলে। রাশি বোর্ড 2023-এ পেয়ে যাবা। বিক্রিয়াটি কোন দিকে অগ্রসর হবে, এটা বেশ গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা বরিশাল বোর্ড 2023-এ পেয়ে যাবা। তাহলে যে বোর্ড কোশ্চেনগুলো বলেছিলাম ওগুলো একটু ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবা, যেগুলো একটু নতুন মনে হয় ওগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবা শেষ মুহূর্তে। সো এই হলো কেমিস্ট্রি ফার্স্ট পেপারে কমপ্লিট গাইডলাইন। আমি আশা করতেছি তোমাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আমাদের নেক্সট সাজেশন ভিডিও হবে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে 100 মার্কসের কমপ্লিট সাজেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।